ল অফ অ্যাট্রাকশন ইউজ করে থাকি এবং মেথডগুলো আমরা মানি, তারপরেও দেখা যায় অনেক সময় যে আমরা যেটা চাইছি সেটা হয়তো হচ্ছে না। অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটাতে কখনো কখনো এটা আমার ক্ষেত্রে হয় যে আমার তখন মনে হয় আমি কি এটা যোগ্য নই, তাই কি পেলাম না। না, সেটা কিন্তু না। পরে রিয়েলাইজ করেছি অনেকগুলো ঘটনা, কোনো সময় হয়তো সেই ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাকে মনে করিয়ে দেয় যে এইটা আমার জন্য ছিল না, আমি তার থেকেও ভালো কিছু পেয়েছি, পাবো, তার জন্যই আমি যেটা চাইছি সেটা পেলাম না। একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদেরকে বলতে চাই। এটা জীবনের একটা ঘটনা। সেটা হচ্ছে যে আমি ছোটো থেকে আমি ছোটোবেলায় গ্রামে থাকতাম, তখন দেখতাম তখন আমাদের গ্রামে পালকি করে বউ আসতো। তো পালকি করে যখন বউ আসতো, আমার বিয়েটা খুব একটা যে ইচ্ছে ছিল বিয়ে ধুমধাম করে করব সেরকম না, কিন্তু আমার এই পালকিটা কেন জানি না খুব একটা কীরকম একটা লাগতো, যে পালকির ভেতরটা ঠিক কেমন হয়, পালকিতে বসে যেতে ঠিক কেমন লাগে। সেই সুযোগ তো কোনো দিন হয়নি। তারপর কলকাতা চলে আসি, তো আমি ঠিক করি যে আমার বিয়েতে আমি পালকি করব, যত টাকাই খরচা হোক না কেন, এবং টাকাটাও আমি জোগাড় করি। এবার আমি তখন আমার বায়না রাখতে আমার বাবা এবং আমার মামা ঠিক করে যে ঠিক আছে, ও যখন একটা ছোট ইচ্ছে হয়েছে, ঠিক আছে আমরা সেটা সলিউশন কিছু করব। এবার আমাদের গ্রাম থেকে আসবে পালকি, সব ঠিক আছে, সব ঠিক হয়েছে। পালকিটাকে নিয়ে আসার জন্য একটা ছোট হাতি ভাড়া করা হয়েছে। পালকিও যত টাকা চেয়েছে সেই টাকাও জোগাড় হয়ে গেছে, একটু কস্টলি হয়ে গিয়েছিল, তো সেটাও আমরা জোগাড় করেছি। এবং আমি তখন বলেছিলাম যে আমার যেহেতু কিছুটা টাকা জমানো আছে, আমি এটা খরচা করব। তো সেরকম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ করে 2022 সালের প্রথমেই দেখা গেল, 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে ছিল, জানুয়ারি মাসে কোভিড হয়ে যায়। এবং এই কোভিডের জন্য হয়ে যায় হাওড়া ব্রিজে গাড়ি আটকে দেওয়া হয়, সব গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যার জন্য পালকিটা আমাদের ক্যান্সেল করতে হয়। কিছু করার ছিল না। আর কলকাতায় একটা পালকি ভাড়া করাটা আমরা সেইভাবে খুঁজেও পাচ্ছিলাম না, কোথা থেকে পালকি ভাড়া করব। এবং সেখানে চার্জেস, উল্টাপাল্টা একটা চার্জেস নিচ্ছে, সেই চার্জেস দেওয়ার ইচ্ছেটা আমার ছিল না। তো তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে এটা ক্যান্সেল করতে হলো। এবং আমি তখন ভাবছিলাম যে আমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করলাম, তারপরেও হলো না। এটা আমার আফসোসটা বহুদিন পর্যন্ত ছিল, বহুদিন, মানে বিয়ের 1 বছর হয়ে গেছে, তখনও মনে হচ্ছে পেলাম না। তো হঠাৎ একদিন এরকমই রাস্তায় যাচ্ছি, যেতে যেতে আমার মনে পড়লো যে আমি কোন গাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। তখন মনে পড়লো যে গাড়িতে আমি গিয়েছিলাম সেই গাড়িটা ছিল আমার এক ভাইয়ের, এবং সেই ভাই মারা গেছে। আমি তাকে ভাইফোঁটা দিতাম এবং সত্যি খুব ভালোবাসার সম্পর্ক ছিল। তো সে একদিন বলেছিল যে তোমার বিয়েতে একটা দারুণ গিফট দেবো দিদি। তো তারপর সে যখন মারা যায়, ওর মারা যাওয়াটা সত্যি কথা বলতে আমরা এখনও মেনে নিতে পারি না। খুব অল্প বয়সে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। তো যাই হোক, তো ওর গাড়ির, মানে ওর বাবা হচ্ছেন পুলিশ, তো ওই পুলিশের একটা ইউনিফর্ম গাড়িতে থেকে গিয়েছিল। আমি কোন গাড়িতে যাচ্ছি সেটাও আমি জানার চেষ্টা করিনি। পরে একদিন আমার হাজব্যান্ড বলছেন জানো গাড়িতে না হচ্ছে ওই যার গাড়ি পুলিশ হচ্ছে তার ইউনিফর্ম ছিল। তো আমি বললাম, তখন মনে পড়লো ও এটা তো ওই কাকুর ইউনিফর্ম ছিল। তারপর আমার ধ্যান ভঙ্গ হলো যে আমি যদি পালকিটা করতে পারতাম, তাহলে আমার ওই ভাইয়ের হয়তো লাস্ট ইচ্ছেটা পূরণ হতো না। গাড়িটা ওর ছিল, ওর হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল বা ছিল না, সেটা হয়তো ও ঠিক করেনি, কিন্তু ওর দেওয়া এই যে গাড়িটা হয়তো আমার চড়া হতো না, আমার বিয়েতে এত বড় পাওনা সেটা হয়তো হতো না। তো সেটার জন্য আমার মনে হয় যে ওই যে আমরা ল অফ অ্যাট্রাকশন হয়তো প্র্যাকটিস করছি, কিন্তু আমরা আমাদের মতো করে চাইতেও কোনো একটা জিনিস আমাদের মনে হয় এটা পেলে বোধহয় খুব ভালো হবে, কিন্তু আমাদের জন্য অন্যরা আমাদেরকে যারা ভালোবাসে তারাও তো কিছু চায়। তো সেইগুলোও কিন্তু আমাদের জন্য ভালো হয়। এবং ভাইব্রেশন যদি আমার থেকে অন্যের ভাইব্রেশন বা তোমার থেকে তোমার ভালো যে চায় তার ভাইব্রেশন যদি বেশি হয়, ইউনিভার্স কিন্তু সেটাই দেবে। তো তারপর আমার সত্যি বলছি এখন আর কোনো আক্ষেপ নেই যে কেন পালকিটা হয়নি।
তো এই রকমই আরও অনেক ছোটোখাটো ঘটনা আমার সাথে ঘটেছে, যেটা থেকে আমি রিয়েলাইজ করতে পারি ল অফ অ্যাট্রাকশান তার মতো করে আমি প্র্যাকটিস করি। আমরা যেটা চাই সেটা আমি চাওয়ার চেষ্টা করি, কিন্তু যেটা পাবো ইউনিভার্স আমাকে বেস্টটাই দেবে। তো এইভাবে আমরা ইউনিভার্সের উপর যদি বিশ্বাস রেখে চলতে পারি, দেখবে যেটা পাচ্ছি সেটা নিয়ে আমরা খুশি থাকতে পারবো। ইউনিভার্স যেটা দেবে বেস্টটাই সারা জীবন পেতে থাকবো। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ল অফ অ্যাট্রাকশনের উপর। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ। সামনে জাস্ট হাতে গোনা কয়েকটা দিন এই মুহূর্তে তুমি পড়তে বসেছো আর মনে হচ্ছে এ বাবা এটা তো আমি পড়েছিলাম কিন্তু এখন তো ভুলে গেছি, আবার পড়তে হবে, এ বাবা আমি কেন ভুলে গেছি। হয় অঙ্কের ক্ষেত্রে মেনলি হয় যে জানা সূত্র তুমি ভুল লিখে দিয়েছো, সূত্র ঠিক লিখেছো কিন্তু একটাই ভুল করেছো। এবার তুমি যখন তোমার স্যার বা ম্যামকে দেখাচ্ছ যে অঙ্কটা হচ্ছে না, তখন তিনি বলেন এইটুকু ভুল করেছো বা তোমাকে বকাবকি করলেন। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা আমিও খুব বকা খেতাম যে এই ধরনের ভুল স্যার বারবার বলতেন কেন এই ভুলগুলো হচ্ছে, খেয়াল রাখো খেয়াল রাখো, কিন্তু সলিউশন ছিল না। শুধু খেয়াল রাখো, আমি তো খেয়াল রাখার চেষ্টা করছি কিন্তু পারছি না। আসল কথা যখন পরীক্ষা কাছে এসে গেছে তোমার ভেতরে অন্য ধরনের একটা টেনশন কাজ করছে, যেটা কিনা যেহেতু বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের তোমরা প্রথম বোর্ডের এক্সাম দিতে চলেছো, তাই জন্য হয় কি যে ওই একটা চাপা টেনশন ভেতরে ভেতরে হচ্ছে। বাইরে স্কুলে পরীক্ষা দিতে যাব, কি হবে, আমি কি পারবো, একটা ওভার থিঙ্কিং কোনো একটা জায়গাতে চলে আসছে। তোমাকে যদি আমি বলি যে তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি বলবে না তো ম্যাম আমি তো করছি না, কিন্তু আমাদের ভেতরে কোনো একটা সাবকনসিয়াস মাইন্ড করছে। এই জন্যই আমাদের সিলি মিস্টেক হয় বা কিছু পড়েছি অথচ মনে পড়ছে না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মনে হয়। তো এটার সলিউশন কি? অবশ্যই আমি তোমাদেরকে সলিউশনটা বলবো যে প্রথমত আজ সকালে এই ঘটনাটা আমার এক স্টুডেন্টের সঙ্গে হয়েছে এবং আমি তার উপর অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে অবশ্যই রেজাল্ট ভালো পেয়েছি, তাই মনে হলো এই ভিডিওটা আমার করা দরকার। সেটা হচ্ছে যে যখন তোমার এরকম হচ্ছে, তুমি দেখছো পারছো না, বারবার ভুল হয়ে যাচ্ছে, তখন তুমি যেটা করবে সেটা হলো এই মুহূর্তে যেহেতু তুমি বাড়িতেই আছো, ঘর থেকে বাইরে বেরোবে। বাইরে মানে কিন্তু বাড়ি থেকে বাইরে, ঘর শুধু ঘর না, বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে অথবা ছাদে উঠে যাবে, যদি ছাদ থাকে ছাদে উঠে যাবে। উঠে গিয়ে একটু গাছপালার দিকে তাকাবে এবং জোরে জোরে মানে এখন যেহেতু সময় আছে তুমি কাউন্ট করে 10 বার জোরে জোরে শ্বাস নেবে এবং ছাড়বে। যদি পারো মেডিটেশনও করতে পারো। তোমরা বলবে যে ম্যাম শুধু মেডিটেশন করার কথা বলেন, এইটা কিন্তু খুব ভালো উপায়। এবং আমি স্টুডেন্টটাকে বললাম যে তুই একটা কাজ কর, তুই বাইরে বেরিয়ে যা। বাইরে বেরিয়ে ও তখন আমার গেটের মধ্যে ছিল, কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, সে একদম রাস্তায় বেরিয়েছে। তুই রাস্তায় বেরিয়ে এক পাক হেঁটে আয়, হেঁটে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাঁটবি, আর তারপরে আয় 2 মিনিট পরে আয়, তারপরে অঙ্ক করতে শুরু কর। তো তারপর ও করলো এবং তারপরে একটাও অঙ্ক ওর আটকায়নি, পুরো মডেলটা ও শেষ করতে পেরেছে। ও বলে না আমি এটা বরাবর স্টুডেন্টদের উপর অ্যাপ্লাই করি। যখন আমার হতো আমি তখন জানতাম না এই ট্রিক্সটা, এটা অনেক বছর পরে এই ট্রিক্সটা আমি জানতে পেরেছি, ইউটিউব থেকেই জানতে পেরেছি এবং স্টুডেন্টদের ওপর অ্যাপ্লাই করেছি, নিজের উপর মাঝে মাঝে অ্যাপ্লাই করি, তো দেখেছি যে একটা ভালো ফল পাওয়া যাচ্ছে। সেই এটা একটা সায়েন্টিফিক কারণটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। কারণ হলো আমাকে যদি এখন কেউ বলে বা তোমাকে যদি এখন কেউ বলে চাপ নিও না, তাহলে কি করবে? তুমি আবারও চাপ নেবে। তোমার ওই মন যখন নিতে বারণ করে দেবে, তুমি বারবার এই টেনশন গুলোকে ঘুরে ফিরে নেবে। সলিউশন হচ্ছে মনটাকে শান্ত করা। মনটাকে শান্ত হবে আমরা যখন জোরে জোরে শ্বাস নিই, তখন আমাদের মনটা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে যায় এবং যখন আমরা শ্বাসটা জোরে শ্বাস নিচ্ছি 10 বারের কাছে, 2 থেকে 3 বার নিলেই অনেকটা হয়, তার 10 বার বলছি একদম পুরোটা ক্লিয়ার করার জন্য। যখন 10 বার নিচ্ছি তখন অক্সিজেন চলে যায় আমাদের ব্রেনে, আর এই যখন ব্রেনে আমাদের অক্সিজেন চলে যায় তখন ব্রেনের নার্ভগুলো ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে। তারপরেই হয় সলিউশন, আমাদের কিন্তু মনটা শান্ত হয়ে যায় এবং আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারি। এইটা হলো আমি এই মুহূর্তের কথা বললাম। যদি তোমার এই সমস্যাটা পরীক্ষার হলে হয় তাহলে কি করবে? পরীক্ষার হল থেকে তো বেরিয়ে যেতে পারবে না, তুমি ওখানে বসেই পেনটাকে রেখে দিয়ে 30 সেকেন্ডের কাছাকাছি তুমি জোরে জোরে শ্বাস নেবে, বা তুমি যদি জোরে করতে থাকো সেটা একটা সমস্যা, অন্যদের সমস্যা হতে পারে। টিচার বলতে পারেন, যিনি পরীক্ষক আছেন তিনি বলতে পারেন যে তোমার কি সমস্যা হয়েছে, সেই উত্তর দেওয়া যাবে না। তুমি রেখে চোখ বন্ধ করো
আস্তে আস্তে স্লোলি তুমি শ্বাস নিতে পারো, মানে এইভাবে। এতেও অক্সিজেন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অনেকটা পৌঁছায়, এবং যখন ধীরে ধীরে শ্বাস নেওয়া হয় তখন কি হয়, আমাদের ওই কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়তে থাকে। তখন তারপরে কিন্তু দেখবে যে তোমার অঙ্কগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। অঙ্ক বলে না, যে কোনো পড়ার ক্ষেত্রেই তাই, যে তোমার পড়াটা কিন্তু মনে পড়ে যাবে। ছিল পরীক্ষার আগের একটা ছোট্ট লাস্ট ট্রিক্স। আমি তোমাদেরকে বলবো, এখন ফোনটা রেখে পড়াশোনা শুরু করো, পড়াশোনায় মন দাও। ফোনটা বেশি ব্যবহার করবে না, তার কারণ আমাদের এই সফট কপি, বা তুমি হয়তো ফোনটা পড়ার জন্যই ব্যবহার করছো, ফোন থেকে পড়ছো, সেক্ষেত্রেও সফট কপি আমাদের কিন্তু ব্রেন, মানে ব্রেন পাওয়ারটাকে কমায় বা মনে রাখার ক্ষমতাটাকে কমায়। তাই চেষ্টা করো বই থেকে যতটা পারো, বই থেকে বা খাতা থেকে পড়ার। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখো। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।